সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে স্ট্রং ফান্ডামেন্টাল 3টি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকগুলোতে আপনি চাইলে লং টার্মের জন্য বিনিয়োগ করতে পারেন, কারণ এই স্টকগুলো এখনো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো আলোচনার শুরুতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রাখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আর আরেকটি হচ্ছে যে আমার এই আলোচনার টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত, আপনাকে হয়তো একটু হেল্প করা, একটু সাজেশন দেওয়া এই টেকনিক অ্যানালাইসিসের মাধ্যমে, জাস্ট স্টকের ইনফরমেশন অ্যান্ড অ্যানালাইসিস মাধ্যমে আপনাকে একটু ইনফরমেশন দিয়ে সহযোগিতা করা। তো এতে কখনোই আপনি আমার কথায় উদ্বুদ্ধ হয়ে বাই বা সেল করবেন না। বাই বা সেল করবেন টোটালি হচ্ছে আপনার নিজের বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা অভিজ্ঞতা এবং আপনার জ্ঞান দিয়ে। তো আর পাশাপাশি আরেকটা কথা বলবো যে আপনারা চেষ্টা করবেন সবসময় বেশি লং টার্মের জন্য, যারা ইনভেস্ট করতে চান শেয়ার মার্কেটে, তাই শেয়ার মার্কেটে লং টার্মের জন্য কিন্তু প্রফিটেবল হয়। তো ফান্ডামেন্টালি দেখে আপনি স্ট্রং ফান্ডামেন্টাল যে স্টকগুলো আছে সেগুলো যে বিনিয়োগ করেন, তাহলে কিন্তু আপনার সবসময় পজিটিভ অর্থাৎ আপনার লাভই থাকার সম্ভাবনা বেশি থাকে। তো আলোচনার শুরুতে আমি যে স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এক ক্যাটাগরির একটি স্টক। তো এই স্টকটি নিয়ে আমি যে প্রথমে যে আপনাদের সঙ্গে মেসেজটা দিব সেটা হচ্ছে যে এই ইউনাইটেড পাওয়ারের পি রেশিওটা কিন্তু 8.25, যেখানে সেক্টরের যে পি রেশিওটা আছে এটা কিন্তু হচ্ছে আপনার 22.89। সেখানে কিন্তু ইউপিজিটিসিএল যেটা মানে ইউনিটেড পাওয়ারে কিন্তু পি রেশিওটা কিন্তু অনেক, অর্থাৎ এই স্টকটা কিন্তু আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। আন্ডার ভ্যালুড অবস্থায় আমরা আরও কিছু ইন্ডিকেটরের মাধ্যমে প্রমাণ করব যে স্টকটি কিন্তু আপনি ইনভেস্ট করলে ফিউচারের জন্য আপনি ভালো কিছু আশাই করতে পারেন। পাশাপাশি তার ইপিএসটা হচ্ছে 17.63, তার ন্যাব হচ্ছে 58.45 পার শেয়ার, আর টোটাল শেয়ার হচ্ছে 57.97 ক্রোর। আর এখানে ক্যাশ ডিভিডেন্ড 2020 জন্য 80% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয়েছে। আর ডিভিডেন্ড ইল্ড 5.50, খুবই ভালো একটা মজবুত একটা স্ট্রং শক্তিশালী একটা স্টক। 5.50 ডিভিডেন্ড ইল্ড পাচ্ছে, তো এটা কিন্তু একটা 80% ক্যাশ দেওয়ার কারণে এটা সম্ভব। এটা আরও বেশিও দিতে পারে ভবিষ্যতে, কারণ পাওয়ার সেক্টরের তো লসের কোনো সুযোগ নেই যদি এখানে যাক, এটা অন্য ব্যাপার। তো এনিহাও, তো ডিভিডেন্ড 5.50 তো এখানে আসছে। আর পাশাপাশি আমরা দেখবো যে ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু এখানে কিন্তু সেল দিচ্ছে 0.02%, আর আনচেঞ্জ ডিরেক্টর আছেন। আর পাশাপাশি পাবলিক কিন্তু 0.02% কিন্তু বাই করতেছেন। আর লোনের ক্ষেত্রে হচ্ছে মার্কেট ক্যাপিটাল অনেক ভালো, 8434.57। আর লোন কিন্তু এখানে প্রায় হচ্ছে 1100 কোটি টাকার মতো লোন, যা হচ্ছে তার ন্যাবের তুলনায় কন্ট্রোলের মধ্যে তার ইকুইটিটা আছে। এখানে ডেট টু ইকুইটি ঠিক আছে, ওকে। আসলে ইউনাইটেড পাওয়ার নিয়ে একটা স্ট্রং ফান্ডামেন্টাল খুব বেশি বলা নেই। আমরা এখন চলে আসবো চার্টে। তো চার্টে আমরা দেখতে চাই যে প্রথমে যে মেইন দুটি ইন্ডিকেটর, একটা হচ্ছে আরএসআই আর একটা হচ্ছে এমএসসিডি হিস্টোগ্রাম বার। আরএসআই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করতেছে যে ইউনাইটেড পাওয়ারের আরএসআইটা কিন্তু যথেষ্ট বুলিশ অবস্থায় আছে, অর্থাৎ সে কিন্তু আপ ট্রেন্ড মুখী যাওয়ার প্ল্যান করতেছে। আর পাশাপাশি আমরা যদি এখন ফোকাস দেই হচ্ছে হিস্টোগ্রাম বারের দিকে দেখি, তাহলে কিন্তু দেখবো যে এটাও কিন্তু আপনার যে কারেকশন শেষে কিন্তু আপ ট্রেন্ড হওয়ার একটা প্ল্যান করতেছে, এখানে কিন্তু স্পষ্ট প্রমাণিত হচ্ছে এখানে। এবং এটাও এদিকে প্ল্যান করতে, যেহেতু রেডটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে লাইট কালার জাস্ট হালকা হয়ে কিন্তু ক্রসওভার করা প্ল্যান করতে, অর্থাৎ দুটো ইন্ডিকেটরে কিন্তু পজিটিভ সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ স্টকটি কিন্তু আপ ট্রেন্ড হওয়ার যথেষ্ট সুযোগ আছে। তো এখানে আর ব্যাপার আমি শেয়ার করি, দেখেন ইউনাইটেড পাওয়ারের যে এখানে লোয়ার যে ওই সেক্টরটা কিন্তু এই যে লোয়ার যে ভ্যালুটা এটা টাচ করে চলে আসছে, অতএব সে কারেকশন হতে হতে যে 2019 সাল থেকে কারেকশন হতে হতে কিন্তু 2024 সালে এসে কিন্তু তার কারেকশন শেষ করে এখন কিন্তু শুধুমাত্র তার আপ ট্রেন্ড হওয়ারই পালা, অতএব সে শুধু কিন্তু এখন আপ ট্রেন্ড হবে। এবং
আর একটা মেসেজ হচ্ছে যে সে কিন্তু এই লেভেলে তাকে মিনিমাম আসতেই হবে, অর্থাৎ 233 যেখান থেকে ফ্লোর প্রাইস থেকে সে ডাউন হওয়ার আসছিল 233.5, এটা কিন্তু তাকে আসতে হবে। আর তার তো নিচে যাওয়ার সুযোগ নেই, যেহেতু সে লোয়ার লো টাচ করে ফেলছে, এখন কিন্তু সে হায়ার হাই করে কিন্তু সে আপ ট্রেন্ডই যাবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে বর্তমানে বৃহস্পতিবারে তার যে সর্বশেষ যে ক্যান্ডেলটা প্যাটার্নটা এখানে শো করেছে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুভিং অ্যাভারেজের উপরেই আছে এবং সে কিন্তু যথেষ্ট বায়ারও পাওয়া গেছে এই লেভেলে আসার পরে। সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারবো যে আগামী সপ্তাহ প্রথম দিনটা তার হতো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে সে স্টার্ট করবে এবং তার যে সম্ভাব্য যে তার রেজিস্ট্যান্সটা, আমরা এখানে অনেক রেজিস্ট্যান্স থাকবে, তো তার গন্তব্যটা হবে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ 153 বা 150 এই লেভেল পর্যন্ত কিন্তু তার একটা এই লেভেল মতো সে আসবে। এখানে আসার পর ফার্স্ট পিক সে দেবে এই জায়গায় এসে, এখানে আসার পর সে একটু কারেকশন ফেস, একটা জাস্ট কারেকশন হবে, একটু রিট্রেস হয়ে চলে আসতে পারে এই লেভেল পর্যন্ত, অর্থাৎ এখানে 148 এই লেভেল পর্যন্ত আসতে পারে। এই লেভেলে আসার পর সে কিন্তু সেকেন্ড পিকের জন্য একটা হাই হাই ক্রিয়েট করে হয় এই লেভেলে আসতে পারে, অথবা সে এই লেভেল থেকে নিচেও আসতে পারে, নিচে এসে কিন্তু এই লেভেলও আসতে পারে, অর্থাৎ সে কিন্তু এই লেভেল থেকে সরি আসতেছে না, সে কিন্তু এই লেভেলও কিন্তু নিচে নিচে চলে আসতে পারে, এখানেও আসতে পারে। তো এটা নিয়ে আমরা এখন চিন্তা করতেছি না, জাস্ট আমার কথা হচ্ছে যে এই লেভেল আসার পরে সে সেকেন্ড পিকটা এখানে দিবে, এখান থেকে আসার পরে সে আবার একটু রিট্রেস হয়ে কারেকশন হয় কিন্তু 150 আসার পরে আবার কিন্তু সে একটা হায়ার হাই ক্রিয়েট করে থার্ড পিকটা সে দেওয়ার প্ল্যান করবে। এইভাবে কিন্তু সে কন্টিনিউ করে করে 233 এই লেভেল পর্যন্ত কিন্তু সে তাকে যেতে হবে। তো আপনি যদি লং টার্মের জন্য এই স্টকটি বাছাই করতে পারেন, যেহেতু তার ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো এবং কিন্তু তার যথেষ্ট যাওয়ার উপরে যাওয়ার অনেক সুযোগ রয়েছে, 233 যদি আপনি এই লেভেলে এন্ট্রি নিতে পারেন, একটা ভালো একটা এন্ট্রি পয়েন্টে যে এন্ট্রি নিতে পারেন বা কারেকশনের সঙ্গে নিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা যথেষ্ট 80% পর্যন্ত কিন্তু একটা প্রফিট গেইন করার কিন্তু সুযোগ আছে। আর শর্ট টার্মের জন্য তো আপনি 20-30 এইভাবে কিন্তু আপনি একটা গেইন নিতেই পারেন। তো ইলেবোরেটলি অনেক কিছু বলা যায়, বাট এট এ গ্লান্স আমি আপনাদেরকে এটি বললাম। আর এখানে এই সেকেন্ড পিকটা কিন্তু এখানে আসতে পারে, অথবা একটু লোয়ারও হতে পারে, একটু লোয়ারেও হতে পারে। তো সেই ক্ষেত্রে চেঞ্জ হয়ে কেন এটা ইউপিজিটি চেঞ্জ হচ্ছে কেন? আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু এ লেভেলেও আসতে পারে, জাস্ট এখানে বলছি তো কত লেভেল, এটা 160 এই লেভেলে না গিয়ে হয়তো দেখা যাচ্ছে এই পিকটা থেকে হয়তো একটু নিচেও আসতে পারে, কিন্তু এইখানে যদি আসে অর্থাৎ 150, তাহলে কিন্তু পরের পিকটা কিন্তু অনেক লার্জ হবে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ একটা ধারণা নেওয়া যে অন্তত এই লেভেল পর্যন্ত যাবে 153-50 প্লাস, তারপরে কিন্তু সেকেন্ড পিকটা হয়তো আমরা ধরে নিই 160, নেক্সটটা কিন্তু আরো উপরে যাবে এবং তার সর্বশেষ গন্তব্য মিনিমাম 233, এটা দিয়ে তার প্রথম যে তার পেজটা কিন্তু শেষ করে, তারপরে নতুন করে আবার আপনি নিয়ে এই লেভেলগুলোতে টাচ করবে, অর্থাৎ হিউজ পরিমাণে কিন্তু তার সুযোগ আছে, এখানে হিউজ পরিমাণ সুযোগ আছে তার কিন্তু এখান থেকে ভালো কিছু একটা মানে প্রফিট গেইন করার। এই ছিল ইউনাইটেড পাওয়ার নিয়ে। যারা ইউনাইটেড পাওয়ার নিয়ে নতুন করে প্ল্যান করতেছেন বাই করা বা এন্ট্রি নিয়ে, আপনারা এই স্টকটি নিয়ে চিন্তা করতে পারেন ফর লং টাইম। নেক্সট স্টকটি নিয়ে আমি কথা বলবো, সেই স্টকটি হচ্ছে স্কয়ার ফার্মা। তো স্কয়ার ফার্মা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটি ক্যাটাগরি স্টক। তো এখানে আমরা দেখব স্কয়ার ফার্মার যে পি রেশিওটা 9.49, প্রাইস টু আর্নিং, যেখানে আপনার সেক্টর পি কিন্তু হচ্ছে 30.7, অর্থাৎ ফার্মা সেক্টরের যে পি রেশিও তার তুলনায় কিন্তু অনেক কম, যার ফলে এই স্টকটা কিন্তু যথেষ্ট আন্ডার ভ্যালুড এবং এটা অনেক উপরে যাওয়ার সুযোগ আছে। এখানে তার ইপিএস 24.32, ন্যাভ 137.39, টোটাল 88.65, তার ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে 105% ক্যাশ এবং তার কোয়ার্টার 3 ইপিএসটাও ভালো আসছে। আর হচ্ছে ডিভিডেন্ড ইল্ড 4.55%, আগেরটা দেখছি আমরা 5.5, এটা 4.55, এগুলো কিন্তু স্ট্রং ফান্ডামেন্টাল। যাদের ডিভিডেন্ড ইল্ড 2 to 6% এর মাঝে ভেরি করে, এই স্টকগুলো কিন্তু হচ্ছে স্ট্রং একটি স্টক, ফান্ডামেন্টাল স্টক। এখানে আপনি কিন্তু সহজে আপনার ক্যাপিটাল লুজ হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ তাদের মার্কেট ক্যাপিটাল বড় থাকে, লোন কম থাকে, তার ন্যাব বেশি থাকে, তারপরে
রিটার্ন অন ইকুইটির উপর ভালো থাকে, ডেপ্ট অফ ইকুইটি ভালো থাকে, সবকিছু রেটিং এ মিলে কিন্তু এগুলা এক ক্যাটাগরির একটা স্টক থাকে। তো ফান্ডামেন্টাল স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর লং টার্ম লোন হচ্ছে 136.8 crore, আর শর্ট টার্ম কিন্তু অনলি 60 crore, অর্থাৎ এই লোনগুলো কিন্তু কিছুই না এটা নর্মাল ফর্মে। তো আমরা চলে আসবো এখন চার্টে। তো স্কয়ার ফর্মার চার্টে যদি আসি, প্রথমে আমরা যে সবসময় করে থাকি সেটা আরএসআই যে ইন্ডিকেটর, এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু হচ্ছে এখানে কিন্তু ডাউনফল শো করতে, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে হয়তো এখানে আরো কিছু কারেকশন রয়েছে, অর্থাৎ পুরোপুরি কারেকশনটা এখনো শেষ, বুলিশ ফর্মে এখনো সে মুভ করতে পারতেছে না। আর আমরা যদি এমএসিডি হিস্টোগ্রাম বারটার দিকে একটু ফলো করি, তাহলে দেখবো যে এখানে কিন্তু রেড কালার থেকে আসতেছে কিন্তু লাইট কালার হয়ে কিন্তু সে বুলিশ, অর্থাৎ সে ক্রসওভার হওয়ার একটা প্ল্যান করতেছে। তো এই ক্ষেত্রে আমরা আরএসএ থেকে বুঝতে পারছি যে হয়তো কিছুদিন কারেকশন আরো থাকবে, এইভাবেই চলবে, তারপরে হয়তো এখান থেকে আমরা একটা বুলিশ সিগন্যাল পাবো কিছুদিন পরে এমএসিডি ক্রসওভার হওয়ার পরে। তো এখানে আমরা দেখবো যে লাস্ট যে ক্যান্ডেলটা এখানে শো করা হচ্ছে, এই ক্যান্ডেলটা কিন্তু এইগুলা হচ্ছে কি এই জোনটাকে আমরা বলতে যাচ্ছি যে এই জোনটা কিন্তু হচ্ছে অ্যাকুমুলেশন জোন, অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো সময় কিন্তু কনসলিডেট করার পর হচ্ছে কি এখানে সে অ্যাকুমুলেট করে পরে কিন্তু একটা আপ ট্রেন্ড হওয়ার একটা চান্স দেয়। তো সেই জন্য এই জায়গাগুলো হচ্ছে কিন্তু সে কনসলিডেট করতেছে, এখানে কিন্তু শেয়ার কিছু বাই হচ্ছে পরবর্তীতে আপ ট্রেন্ড নেওয়ার জন্য। তো সেই জন্য আমাদের বর্তমানে যে ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলটা কিন্তু শো করতেছে যে আগামীকালকে শেয়ার সপ্তাহের প্রথম দিন হয়তো এই স্টকটি হয়তো একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে আপ ট্রেন্ড অবস্থায় যাবে, এবং তার যদি এখানে 232 টাকা দিয়ে যদি সে শুরু করতে পারে অথবা 232 টাকা উপরে ক্লোজ করতে পারে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারবো যে স্টকটি কিন্তু আস্তে আস্তে আপ ট্রেন্ডের দিকে এটা বাউন্স ব্যাক করে আপ ট্রেন্ডের দিকে মুভ করে এবং একটা নতুন একটা হাই ক্রিয়েট করার জন্য প্ল্যান করতেছে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর তার প্রথম যে পিকটা আসবে সেই পিকটা হইতে পারে এখানে 235 বা 236, এই লেভেলে একটা আমরা দেখতে পাচ্ছি যে এই লেভেলটাতে সে টাচ করবে। এই লেভেলটা টাচ করে যদি সে কারেকশন আসে তাহলে এই লেভেল হবে 234 বা সামথিং, এই লেভেলে আসতে পারে। এখান থেকে পরে কিন্তু সে আবার একটা পিক নেবে এই লেভেলটাতে, অর্থাৎ 241। আর যদি এখানে যদি সে রেজিস্ট্যান্স না ফিল করে যদি সে এখানে যদি রেজিস্ট্যান্স ভেঙে ফেলতে পারে, তাহলে কিন্তু সে এই লেভেলেই চলে যেতে পারবে 242-41 এর মধ্যে। এখানে তো তার ফার্স্ট পিক যদি হয় তাহলে কিন্তু এখানে যাওয়ার পর সে কিন্তু আবার একটু রিট্রেস হয়ে কারেকশন হয় এই লেভেল থেকে আবার কিন্তু সে মুভ করবে হচ্ছে 249.9 অর্থাৎ 250। অর্থাৎ স্কয়ার ফর্মার আগামীতে যে তার যে ডেস্টিনেশনটা এটা কিন্তু হচ্ছে 250 প্লাস এবং 265 পর্যন্ত কিন্তু তার এখানে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। কারণ হচ্ছে যে ওই যে বললাম এখানে এই জায়গায় কিন্তু স্টকগুলো কিন্তু এখন অ্যাকুমুলেটেড হচ্ছে, এখানে অ্যাকুমুলেশন হওয়ার পরে কিন্তু এখানে একটা রেজ দেওয়া শুরু করবে। আর এটা হচ্ছে তার প্রথম পিক, তো তার প্রথম পিক 235, যদি এটাকে এসে ভেঙে যে 242 তার প্রথম পিক দিতে পারে, তাহলে কিন্তু সেকেন্ড পিকটা হয়ে যাবে 250 দিকে, তারপরে তো তার উপরের দিকে এই যে বললাম যে এখানে এই লেভেলে কিন্তু যাওয়ার 260 লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে। তো স্কয়ার ফার্মা একটা ভালো স্টক, আপনারা যদি এখানে লং টার্মের জন্য বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু করার সুযোগ রয়েছে, কারণ স্টকটি যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং এবং এটার রিটার্ন ভ্যালু ভালো, সব দিকেই ভালো। আর এখানে আমরা একটু অবজার্ভ করব, কিছুদিনের মধ্যে আমরা একটা আপ ট্রেন্ড এখান থেকে হয়তো দেখতে পাবো। তো এই ছিল স্কয়ার ফার্মা। আর নেক্সট স্টকটি নিয়ে কথা বলবো, সেই স্টকটি হচ্ছে টেলিকমিউনিকেশন সেক্টরের একটি ক্যাটাগরি স্টক, রবি এক্সেট্রা লিমিটেড। তো এক্ষেত্রে আমরা রবি একটা মিক্সিং একটা স্টক, তো এক্ষেত্রে আমরা দেখবো যে তার পি রেশিওটা হচ্ছে 34.02, যেখানে তার সেক্টর মানে টেলিকমিউনিকেশন সেক্টরের যে পি সেটা হচ্ছে 13.79। তো এখানে কিন্তু সেক্টরের পি থেকে কিন্তু এই স্টকটা কিন্তু পি রেশিওটা বেশি এখানে। আর এখানে ইপিএস এই মেইন সমস্যাটা হয়ে গেছে তার এখানে ইপিএসটা কিন্তু অনেক কম, 0.8, অর্থাৎ রবির
ম্যানেজমেন্ট কিন্তু আসলে তার কাস্টমারদেরকে ওভাবে কিন্তু ধরতে পারতেছে না, যার ফলে কিন্তু বিজনেসটা খারাপ হতে যাচ্ছে, যার ফলে তার ইপিএসটা কিন্তু বাড়তেছে না। অতএব তার ইপিএসটা বাড়াতে গেলে কিন্তু তার লোনের ব্যাপার আছে, এই লোনগুলো কিন্তু তার একটা ফ্যাক্টর থাকতে পারে, বাজার থাকতে পারে। তো সেক্ষেত্রে তার ন্যাবও কিন্তু ঠিক আছে, তার অনেক তার কিন্তু শেয়ার কিন্তু অনেক 523.79 crore হচ্ছে তার শেয়ার। তো ন্যাব 12.7, তার মানে তো তার অনেক, তার সম্পদের কিন্তু অনেক আছে। সেই অনুযায়ী তার লোনটা অবশ্য খুব বেশি না, বাট সে যেভাবে মার্কেটে কিন্তু তাদের প্রোডাক্ট কিন্তু ওভাবে কিন্তু কাস্টমারের কাছে পৌঁছাতে না পারো না, কিন্তু তার বিজনেসটা ভালো যাচ্ছে না, যার ফলে কিন্তু এই সমস্যা পড়তেছে, তার পি রেশিওটা কিন্তু বেড়ে গেছে। যদি তার ইপিএসটা জাস্ট এক এখানে যদি 5ও যদি আসে, 5 দরকার নেই, এখানে যদি 3ও যদি আসে বা 2ও যদি আসে, তাও কিন্তু একটা ফরম্যাটে পড়ে যায়। ইপিএস 2 আসতে পারলে কিন্তু তার অনেক চেঞ্জ চলে এবং পুরা তার ইন্ডেক্সের কিন্তু রবির কিন্তু প্রাইসটাই চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্য রবি ম্যানেজমেন্ট অবশ্যই এটা নিয়ে ট্রাই করতেছে নিশ্চয়ই তাদের ইপিএসটা বাড়ানোর জন্য। আর এখানে হচ্ছে তার 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তার Q2 কিন্তু ইপিএসটা ভালো আসছে 0.21, এখানে দেখাচ্ছে 0.21 0.16 থেকে গত বছরের তুলনায় বেটার আসছে। আর তার ডিভিডেন্ড ইল্ড 3.58, এটা কিন্তু ভালো, খারাপ না, 2 to 6% স্ট্যান্ডার্ড, বাট 3.58 আসছে। তো এই হচ্ছে রবি। আর রবির আরেকটা হচ্ছে ইনস্টিটিউট কিন্তু এখানে 0.04% নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে, অর্থাৎ বিনিয়োগ করছে নতুন করে। আর পাবলিক কিন্তু 0.04% কিন্তু পাবলিক বিনিয়োগ সেল করে দিচ্ছে, বিনিয়োগ উইথড্র করতেছে। তো রবির এই ছিল ফান্ডামেন্টাল নিয়ে একটু এট এ গ্লান্স। পাশাপাশি আমরা চলে যাব চার্টে আমরা প্রথমে দেখব দুটি ইন্ডিকেটর দেখব। প্রথম ইন্ডিকেটর হচ্ছে আরএসআই কিন্তু স্পষ্ট শো করতেছে যে এটা কিন্তু কারেকশন মোডে আছে এখন, অর্থাৎ সে কিন্তু আরো ফল করবে, তার কিন্তু এখনো আপ ট্রেন্ড হওয়ার সুযোগ আসে নাই। আর আমরা যদি দেখি যে এমএসসিডি হিস্টোগ্রাম বার কিন্তু বলতেছে যে সে কারেকশন শেষ পর্যায়ে আস্তে আস্তে কিন্তু সে এমএসসিডি ক্রসওভার করার একটা প্ল্যান করতেছে, অর্থাৎ দুইটার মিক্সিং, দুইটা কিন্তু এক সিগন্যাল দিচ্ছে না, একটা দিচ্ছে যে ডাউনওয়ার্ড আর একটা দিচ্ছে কিন্তু এখানে আপ ট্রেন্ড হওয়ার প্ল্যান করতেছে। এনিহাউ এটা সমস্যা না, এখন যদি কালকে যদি আগামী সপ্তাহের প্রথম দিন যদি তার ক্যান্ডেল প্যাট তার বাই মুডে চলে আসে, তাহলে কিন্তু আরএসআইটা আবার পজিটিভ চলে আসবে। তো এক্ষেত্রে আমরা দেখব যে তার সদ্য সমাপ্ত যে ক্যান্ডেলটা যে প্যাটার্ন শো করেছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই বর্তমানে তার যে ক্যান্ডেলের যে প্যাটার্ন, এইগুলো তো আসলে অ্যাকচুয়ালি হচ্ছে কি স্পিনিং টপ, এইগুলো ইন্ডিসিভ বোঝায়। তারপর এটা যেহেতু কারেকশন মোডে আছে এখনো, তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলাতে অনেক সময় ইন্ডিকেট করে যে এগুলো কিন্তু বাউন্স ব্যাক করে, অর্থাৎ এখানে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়ে আপ ট্রেন্ড হওয়ার একটা নির্দেশনা প্রকাশ করে। তো যেহেতু প্রথম হচ্ছে যে এটা ইনডিসিভ, কনফার্ম করে কিছু বলা যাবে না, কিছু কিছু ইন্ডিকেশন ক্যান্ডেল থাকে যেগুলো কনফার্ম বলা যায়, বাট এটা ইনডিসিভ। তবে এতটুকু বলা যায় যেহেতু এটা কারেকশন ফেজে আসছে, সেক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন থাকলে আমরা ধরে নিতে পারি যে এটা কিন্তু আপ ট্রেন্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে রবির যদি আপ ট্রেন্ড নেই, আপ ট্রেন্ড নিয়ে তার যে সর্বশেষ যেটা হবে, মানে তার যে রেজিস্ট্যান্স ফিল করবে সে এই লেভেলটাতে আসে, অর্থাৎ 32.6 বা 33 এই লেভেলে এসে কিন্তু সে রেজিস্ট্যান্স, তো এখান থেকে সে 33 পয়েন্ট পর্যন্ত যাবে, যাওয়ার পরে একটা পিক দিবে, ফার্স্ট পিক দিবে সেখানে, দেওয়ার পরে 33 পরে কিন্তু সে একটা কারেকশন ফেজ আসবে, আসার পরে হয়তো সে এই লেভেলটাতে হয়তো সাপোর্ট পাবে, এই লেভেলটাতে 30তে একটা সাপোর্ট পাবে। এই সাপোর্টটা পাওয়ার পর হয়তো সে একটু আবার আপট্রেন্ড গিয়ে হয়তো এখানে 31.6 বা এর উপরে উঠতে পারে, এটা কিন্তু এই লেভেলও আসতে পারে, অর্থাৎ এটা কিন্তু 33ও যেতে পারে। এখানে 31 আর নট লাইক দ্যাট, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন করা, 31 থেকে 32 3ও যেতে পারে। যদি 33 যায় তাহলে কিন্তু এই থার্ড পিকটা কিন্তু কম ছোট হবে। তো সেই কারণে আমরা ধরে নিচ্ছি যেহেতু রবির হারানোর কিছু নাই, কারণ রবি তো একেবারে লোয়ার লো শো করে এখন তো শুধু তার আপ ট্রেন্ড হওয়ার পালা, সেই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে থার্ড যে পিকটা এটা খুব বড় হবে, সেকেন্ড পিকটা হয়তো ছোট হইতে পারে এবং থার্ড পিকটা তার বড় হয়ে 38 পর্যন্ত কিন্তু তার যাওয়ার একটা এখানে সুযোগ আছে এখানে, এবং তার এখন কিন্তু তার শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা, তার পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ রবি কিন্তু লোয়ার লো ক্রিয়েট করে ফেলছে অলরেডি। তো সেই ক্ষেত্রে রবি নিয়ে কথা একটাই, আপনি যদি
এই রবিতে যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি একটা সময় কিন্তু এতে ভালো রেসপন্স পাবেন, কারণ এটা কিন্তু এতটুকু তার হাইয়েস্ট ছিল 76 প্রথম দিক দিয়ে। তো আপনি যদি লং টার্মের জন্য বিনিয়োগ করেন অন্তত এতটুকু লেভেল পর্যন্ত সে পাবেন, 45-50 পর্যন্ত সে যাবে, এই লেভেল পর্যন্ত যেতে পারে। তো এক্ষেত্রে আপনি যদি এখন একটা ভালো একটা ভ্যালু দেখে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু আপনি ডাবল না হোক 1.5 গুণ 100%, 150%, 200% কিন্তু একটা প্রফিট নেওয়ার একটা চান্স আছে। আর যেহেতু একটা এক ক্যাটাগরি এবং স্ট্রং একটা স্টক টেলিকমিউনিকেশন সেক্টরে, তো এক্ষেত্রে আপনারা একটু প্ল্যান করে দেখতে পারেন। আমি মূলত যারা লং টার্ম ইনভেস্ট করা প্ল্যান করতেছেন, স্ট্রং ফান্ডামেন্টাল যে স্টকগুলা, সেই স্টকগুলা নিয়ে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করলাম। এটা ছিল মূলত আপনাদেরকে ইনফরমেশনগুলো দেয়া। আর আজকে আলোচনা এই পর্যন্তই। তো নেক্সটই আগামীতে নতুন কোনো স্টক নিয়ে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।